আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিবেশ রসায়নের হাজার স্তরের বইয়ের যে এমসিকিউ গুলো আছে তার ষষ্ঠ পর্ব আলোচনা করব। আজকে আমাদের আলোচনা শুরু হবে 101 নম্বর প্রশ্ন থেকে। এখানে 101 নম্বর প্রশ্নটি আসছে যে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত। দেখো, আর্সেনিক অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ এবং এই পদার্থটি আমাদের শরীরে মূলত পানির মাধ্যমে প্রবেশ করে এবং এই পদার্থটি আমাদের ব্লাড ফুড ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যান্সার, ফুসফুস ক্যান্সার সহ আরো অন্যান্য অত্যন্ত খুব কঠিন জটিল রোগগুলো সৃষ্টি করে। তো এই পানিতে আর্সেনিকের যে গ্রহণযোগ্য মাত্রা সেটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে নিরাপদ মাত্রা, যেটা সেফটি ভ্যালু বলি। সেফটি ভ্যালু হচ্ছে এটা 0.01 ppm বা 0.01 মিলিগ্রাম পার লিটার। ppm আর মিলিগ্রাম পার লিটার একই। আর যেটা টিএলভি, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, সর্বোচ্চ মাত্রা 0.05, যেটি বাংলাদেশের জন্য। তাহলে বাংলাদেশের জন্য অথবা টিএলভি বললে আমরা দেখাবো 0.05 ppm। সুতরাং 101 নম্বর যে প্রশ্নটি, 101 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে খ। কোটা হবে না, 0.1 ppm দেওয়া আছে। গোটা হবে না, 0.05। এটা হয়তো, এটা কিন্তু গ্রাম পাল্টে দেওয়া আছে। মিলিগ্রাম পাল্টে বললে এটাই ppm। ঘটা দেওয়া আছে 0.01, এটা হবে না, কারণ এটা হচ্ছে নিরাপদ মাত্রা, সেফটি ভ্যালু যেটা। আমরা পাচ্ছি 101 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 102 নম্বর প্রশ্ন, WHO এর নির্দেশনা মতে পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? যেটা আমি বললাম ওইটাই 0.01 ppm উত্তর হবে। তাহলে 102 নম্বর প্রশ্ন যেটা, সেই 102 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ক। আমরা চলে যাবো এবার 103 নম্বর প্রশ্নে। 103 নম্বর প্রশ্নে ওই একই বিষয় আলোচনা করা হয়েছে আবার। এটা হচ্ছে WHO এর মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? সর্বোচ্চ সহনীয় মাত্রা ওটা তো আমরা বললামই কিছুক্ষণ আগে। সর্বোচ্চ সহনীয় হচ্ছে 0.05 ppm, এটা সর্বোচ্চ সহনীয় মাত্রা। তাহলে সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05, এটা হচ্ছে, এটা উত্তর হবে ক। 103 নম্বর প্রশ্ন। 104 নম্বর প্রশ্ন, বায়ুতে H2S এর কত ppm মাত্রা মানুষের মৃত্যু ঘটাতে পারে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটি কিছুদিন আগে আসছিল। আচ্ছা দেখুন, 104 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে কি বলে 50 ppm হবে। এটা মুখস্থ মান। H2S এর পরিমাণ যদি 50 ppm এর বেশি হয় তাহলে সেটি মানুষের মৃত্যু ঘটাতে পারে। 50 ppm হতে হবে, ঠিক আছে বিষয়টি, 50 ppm। ওকে ফাইন। এবার আমরা চলে যাব হচ্ছে 105 নম্বর প্রশ্নে। 105 নম্বর প্রশ্ন হচ্ছে কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা কত? কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা, এগুলো সব মুখস্থ মান, 0.15 ppm। তাহলে কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা 0.15 ppm, খ অ্যান্সার হবে। 106 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে মানব শরীরের নিচের কোন ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দান করবে? দেখুন, আমাদের শরীরের যে আরসিবিতে অর্থাৎ রেড ব্লাড সেলের মধ্যে যদি আয়রন সঞ্চিত হয় তাহলে রক্ত শূন্যতা কম হয়। আয়রন না থাকলে রক্ত শূন্যতা হবে, এটাকে আমরা এনিমিয়া বলি। এনিমিয়া, রক্ত শূন্যতা। তাহলে আয়রন না থাকলে আপনার রক্ত শূন্যতা হবে, আর ক্রোমিয়াম থাকলে রক্ত শূন্যতা হবে। এই ক্রোমিয়াম, শুধু ক্রোমিয়াম না, লেডও, এরা ক্রোমিয়াম এবং লেড আপনার আরবিসিতে, রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে আয়রন শোষণ করতে বাধা দান করে। এই জন্য ক্রোমিয়াম এবং লেড এরা দুজনই আপনার হচ্ছে আয়রনের জন্য শত্রু। এরা থাকলে আপনার হচ্ছে এনিমিয়া বা রক্ত শূন্যতা সৃষ্টি হবে, আর আয়রন না থাকলে সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি ক্রোমিয়াম। 106 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা হচ্ছে এখানে ক্রোমিয়াম হবে, ক্রোমিয়াম। ওকে ফাইন। চলে যাবো আমরা হচ্ছে 107 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাক ফুড ডিজিজ হয়? এটা তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা হচ্ছে আর্সেনিক, খ উত্তর হবে। 107 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে খ। চলে যাবো হচ্ছে আমরা 108 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোন ধাতুর আধিক্যর কারণে হাড় ভঙ্গুর ও অস্টিওপোরোসিস হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাড় ভঙ্গুর হয়ে যাবে এবং অস্টিওপোরোসিস সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে ক্যাডমিয়াম হবে। এটা ক্যাডমিয়াম। 108 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম ধাতুর কারণে এই ঘটনাটি ঘটে এবং এই প্রশ্নটি অনেকবারই আসছিল বিভিন্ন পরীক্ষায়। 109 নম্বর প্রশ্ন, কোন ভারী ধাতুর আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিবৃত্তি ও আইকিউ হ্রাস পাবে? হ্যাঁ, শিশুদের বুদ্ধিবৃত্তি এবং আইকিউ হ্রাস পায় হচ্ছে লেডের কারণে।
এই লেড দুজনের কারণে। এর সুন্দর করে মুখস্থ করতে হবে। 109 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লেড। লেড আপনার কি করে, কি বলে, মৃত সন্তান প্রসব করতে সাহায্য করে, এর ক্ষতি। তারপরে হচ্ছে শিশুর আইকিউ হ্রাস করবে। তারপরে হচ্ছে এটি এনিমিয়া সৃষ্টি করে, অনেক ক্ষতির প্রভাব আছে লেডের। চলে যাবো হচ্ছে আমরা এবার 110 নম্বর প্রশ্ন। 110 নম্বর প্রশ্ন যেটা আছে এটা হচ্ছে কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। ভাই এটা আমরা আগে থেকেই জানি যে বাস্তব গ্যাসগুলো দুই কারণে দুইভাবে কি বলে হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এটা হচ্ছে একটা উচ্চ তাপমাত্রা, একটা হচ্ছে নিম্ন চাপে। একটা হচ্ছে হাই টেম্পারেচার আর লো প্রেসারে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস অর্থাৎ বয়েলের সূত্র, চার্জের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রকে সুষ্ঠুভাবে মেনে চলবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 110 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ হবে, এটা উচ্চ তাপমাত্রা। এটা হবে কোথায় কি দেওয়া আছে, নিম্ন তাপমাত্রায় না, জরুরি তাপমাত্রা তাও না, কক্ষ তাপমাত্রা তাও না, উচ্চ তাপমাত্রা হবে। 111 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 111 নম্বর প্রশ্ন অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ। অ্যাভোগাড্রোর সূত্র কোনটা? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে যে মোল তাপমাত্রা আর চাপ যদি স্থির থাকে তাহলে মোল সংখ্যা আয়তনটা হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক এন। ভি সমানুপাতিক এন কোথায় আছে? এটা আছে হচ্ছে একমাত্র ঘতে আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ। 111 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। ওকে ফাইন। আমরা চলে যাবো এবার 12 নম্বর প্রশ্ন, গেলুসাকের চাপের সূত্র। গেলুসাকের চাপের সূত্র কোনটি? গেলুসাকের চাপের সূত্র হচ্ছে যেখানে হচ্ছে আপনার কি স্থির থাকবে। 112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে স্থির থাকবে হচ্ছে তাপমাত্রা। গেলুসাকের চাপের সূত্র না, এখানে মোল সংখ্যা এবং আয়তন স্থির থাকবে। গেলুসাকের চাপের সূত্রে মোল সংখ্যা এবং আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে। গেলুসাকের চাপের সূত্র এটা। এবং এটার সব থেকে উত্তম প্রভাব যে আমাদের প্রেসার কুকার আছে, গ্যাস সিলিন্ডার আছে, এগুলোতে তাপমাত্রা বাড়লে চাপ বৃদ্ধি পাবে। খ অ্যান্সার। তাহলে 112 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ। 112 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে খ উত্তর। ওকে। 113 নম্বর প্রশ্নে এটাতে বলছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেকে হ্রাস ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে। আমরা একটু দেখবো এই বিষয়টি। এখানে আমার হচ্ছে নির্দিষ্ট ভরে স্থির থাকবে, চাপটাকে অর্ধেক করতে বলছে। তাহলে আমরা সূত্র ফেলবো এখানে P1 V1 বা T1 P2 V2 বা T2। ধরেন T1 হচ্ছে T, T2 হচ্ছে 2T ডাবল। কেন হচ্ছে আপনাকে বলছে না যে দেখেন চাপ অর্ধেক করবেন, তাপমাত্রা দ্বিগুণ করবেন। তাহলে এখানে তাপমাত্রা আমরা যদি T1 T ধরি তাহলে T2 হবে ডাবল। আর চাপ P1 যদি আমরা P ধরি তাহলে হচ্ছে আমার P2 হবে হচ্ছে P/2, হাফ, অর্ধেক হবে। তাহলে চাপ হবে অর্ধেক আর তাপমাত্রা হবে দ্বিগুণ। আর আয়তন আমাকে বার করতে হবে। আমি প্রাথমিক আয়তন V1 ধরছি আর সেই আয়তন হচ্ছে V2 ধরছি। তাহলে সব মানগুলো বসাই দিলাম। এখানে P1 এর জায়গায় বসালাম P, আর V1 থাক, আর T1 এর জায়গায় T রাখলাম। P2 এর জায়গায় বসালাম P/2, V2 বার করব, আর T2 এর জায়গায় বসালাম 2T। এটা আমি কাটাকাটি করলাম, কাটাকাটি করে গুণ করে দেখতেছি। এটা হচ্ছে V2 হবে 4V1, অর্থাৎ 4 গুণ। প্রাথমিক আয়তনের 4 গুণ হবে V2। কিন্তু আমার এখানে তো এই অপশনই নেই। আমার এখানে অপশন যেটা আছে সেটা হচ্ছে পূর্বের সমান হবে, দ্বিগুণ হবে, 1/4 হবে, কোনোটি নয়। সুতরাং এখানে উত্তর হবে কোনোটি নয়। তাহলে এখানে যদি কোনো গ্যাসের চাপ আমরা অর্ধেক হ্রাস করি, তাপমাত্রা দ্বিগুণ করি, তাহলে ওর আয়তনটা প্রাথমিক আয়তনের 4 গুণ হওয়া উচিত ছিল। তো অপশনই নেই। ঠিক আছে, ওকে ফাইন। চলে যাবো 114 নম্বর প্রশ্ন। 114 নম্বর প্রশ্নে আছে যে স্থির তাপমাত্রা ও 1 atm চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে 3.15 লিটার। তাহলে যদি আমি আয়তনটাকে চাপটাকে বাড়াই 2.5 করি তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে? অবশ্যই কমে যাবে। সেটা কত হবে? সূত্র হচ্ছে বয়েলের সূত্র P1 V1 P2 V2। এই সূত্র যদি আমরা বাইরে করি প্রত্যেকটা মান বসা দিলে আসবে V2 মান আসবে 1.26। এখানে হচ্ছে ঘ অ্যান্সার হবে। তাহলে 114 নম্বর যেটা প্রশ্ন তার উত্তর হচ্ছে এখানে ঘ। ফাইন। চলে যাবো আমরা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে যেটা বলছে যে নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? গেলুসাকের সূত্র অবশ্যই গুরুত্বপূর্ণ। গ্রাহাম-বেভন সূত্র সেটাও ঠিক আছে। অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো সব গ্যাসের সূত্র। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা খতে ক্লাসে রাউল্টের সূত্র। আসলে পুরাতন সিলেবাসে একটা অংশ ছিল, সেটা হচ্ছে তরল তরল দ্রবণ। এই তরল তরল দ্রবণের ক্ষেত্রে গ্যাসের পদার্থের বাষ্পচাপ অবনমনের সূত্র হচ্ছে রাউল্টের সূত্র, বাষ্পচাপ অবনমন। সুতরাং এই সূত্রটা
গ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা হচ্ছে তরল পদার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে উত্তর হবে খ। 115 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ। চলে যাবো আমরা 116 নম্বর প্রশ্ন। নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? গতিতত্ত্ব, এটা হচ্ছে গতিতত্ত্ব কোনটা? আসলে গ্যাসের গতিতত্ত্বের সূত্র হচ্ছে পিভি সমান 1/3 mn c স্কয়ার। হ্যাঁ, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং হচ্ছে দুজন বিজ্ঞানী মূলত এই গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার করেন। এই গতিতত্ত্বগুলোর সার্বিক যে গাণিতিক রূপ সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। এই সূত্রটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। গ্যাসের গতীয় সমীকরণ এটি। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে? এটা আছে ঘ নাম্বারে। 116 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। চলে যাবো আমরা হচ্ছে 117 নম্বর প্রশ্ন। 117 নম্বর প্রশ্নে যেটা বলানো হয়েছে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ এর সাথে কোনটি সম্পর্কযুক্ত? দেখুন, আমরা এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ যে আছে এখানে, এটা থেকে আমরা জানছি এ, এটা তিনটি নাম। একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বলতে পারবো, একটা চাপ সংশোধন ফ্যাক্টর বলতে পারবো, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ ফ্যাক্টর বলতে পারবো। এটার নাম হচ্ছে, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, একটা হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ ফ্যাক্টর। তাহলে এখানে যে অপশনগুলো আছে, এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ, একটা হচ্ছে অণুসমূহের প্রকৃত আয়তন, না বি হলে ঠিক ছিল, আর খতে হচ্ছে আন্তঃআণবিক বিকর্ষণ, না। তাহলে এখানে অ্যান্সার একটাই বোঝা যাচ্ছে ক। 117 নম্বর যেটা প্রশ্ন, 117 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, সেটা হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক আকর্ষণ, ফাইন। চলে যাবে 118 নম্বর প্রশ্ন। 118 নম্বর প্রশ্ন আছে বলটজম্যান ধ্রুবকের একক কোনটি? ভাই, বলটজম্যান ধ্রুবক আসলে কি? বলটজম্যান ধ্রুবক হচ্ছে অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবকের মানকে বলটজম্যান ধ্রুবক বলা হয়। অর্থাৎ আর এর মানকে, আসলে আর এর মানটা কি? ধরেন এসআই পদ্ধতিতে আর এর মান আমরা চিন্তা করি 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য এই মানটা। 1 মোল গ্যাসে কতটি অণু থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু জন্য এই মান। আর আমি বার করতে যাচ্ছি একটি অণুর জন্য। একটি অণুর মানটাকেই আপনার হচ্ছে বলটজম্যান ধ্রুবক বলে। কে সমান আর ভাগ এন এ। মোলার গ্যাস ধ্রুবকের মানটাকে আমরা যদি এন এ অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দেই, তাহলে সেটা হবে বলটজম্যান ধ্রুবক। তাহলে অণুপতি প্রত্যেকটা অণুর জন্য, একটি অণুর জন্য আর এর মানকেই বলানো হয় মোলার গ্যাস ধ্রুবক, একটি অণুর জন্য। তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল, ওটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছি। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? ধ্রুবক কি? মলিকুল পার মোল। 1 মোলের মধ্যে এত মলিকুল থাকে, এই মল কাটা যাবে, তাহলে কি হবে? জুল পার মলিকুল। তাহলে এটা জুল পার মলিকুল হবে উত্তর। তাহলে এখানে কো অ্যান্সার 118 নম্বর প্রশ্ন যে জুল পার মলিকুল। 119 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন অণুর আরএমএস বেগ। আরএমএস বেগ মানে কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি, অর্থাৎ যেটাকে বাংলায় বলে বর্গমূল গড় বর্গবেগ। এটা হচ্ছে কি c সমান √3 RT ভাগ m। এটা এসআই পদ্ধতিতে যদি আমরা বসাই 3.14 8.314, এটা 3 তাপমাত্রা কেলভিনে বসাবো আর ভরটাকে কেজিতে করতে হবে। তাহলে নাইট্রোজেনের উপর আমরা জানি 28, এটাকে কেজিতে করে নিলাম। এটা অ্যান্সার আসতেছে 516 মিটার পার সেকেন্ড। তাহলে 119 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 516 মিটার পার সেকেন্ড। চলে যাবো হচ্ছে আমরা এবার 120 নম্বর প্রশ্ন। 120 নম্বর প্রশ্ন কোথায় যে রাখলাম? জি, এই যে এখানে 120 নম্বর প্রশ্ন। 120 নম্বর প্রশ্নে যেটা বলছে নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এটা আপনি এর আগেও পড়ছেন। এটা হচ্ছে আমরা 120 এটা আমরা অনেক আগেই পড়ছি। সেটা হচ্ছে দায়ী নয় বলছে, দায়ী নয়। তাই কোনটা দায়ী নয়? আসলে দেখেন, ইউভি রশ্মি এটা ওজোন স্তর ধ্বংস করে। CFC12 এটা অনেক বেশি দায়ী। ক্লোরিন ফ্রি রেডিক্যাল এটাও দায়ী। এটাই তো মূল কাজটা করে, CFC থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইড এটা নয়। কেন? কারণ মনোক্সাইডকে আমরা বলি নীরব ঘাতক। এটা নীরব ঘাতক। এটা কেন নীরব ঘাতক? এটা অনেকগুলো রিজন আছে, এটা নীরব ঘাতক বলে না। 120 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড, ঘ হবে। এটি মূলত ওজোন স্তর সৃষ্টির জন্য দায়ী নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।